সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে নানা রকমের আলোচনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। তার বিচার দাবিতে অনেকেই সোচ্চার হচ্ছেন। ৫১ অনুচ্ছেদ অনেকেই তার পেছন দিয়ে ভরে দেওয়ার মতো অশ্লীল কথাবার্তা প্রকাশ্যে, এমনকি খ বর্গীয় চ বর্গীয় শব্দের যে গালিবাজি, সেই গালিবাজিগুলো করছেন জুলাই যোদ্ধারা। যদিও এই গালিবাজি নিয়ে কিছু বলা যাবে না, কারণ তাদের মানে কি বলবো যে তাদের নৈতিক মানে জায়গাটা এবং আদর্শের জায়গাটা, যেটা যাকে তারা একেবারে ফেরেশতার নবী রাসূলের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, তার আদর্শ তো ছিল সাউমাউ ছিঁড়ে দেওয়া। এই যে ওপেন গালাগালি একজন সাবেক রাষ্ট্রপতিকে, মানে ধরে নিলাম যে এই ব্যক্তি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, কিন্তু তাই বলে আপনি যদি ভালো মানুষ হন তাহলে কি আপনি প্রকাশ্যে এই ধরনের গালিবাজি করবেন? আর এই গালিবাজিটাকে যেভাবে ইউনূস সরকারের আমলে প্রতিষ্ঠিত করা হয়েছে, বিএনপির সময়েও অব্যাহত রাখার চেষ্টা যারা করছে, তাদের ব্যাপারে কি বিএনপি চুপ থাকবে? একজনের বিচার আপনি চাইতেই পারেন, এটা আপনার চাওয়ার অধিকার। আরেকজন তার পক্ষে কথা বলতে পারে, এটাও তার অধিকার। কিন্তু বিচার চাওয়া মানে কি গালাগালি করা, গালিবাজি করা এবং অশ্লীল কথাবার্তা বলা? সেটা আমাদের বোধগম্য হয় না আদতে। রাষ্ট্রপতির বিচার চাওয়া নিয়ে অনেক কিছু হচ্ছে, ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে। বিএনপির দুই মন্ত্রী দুই ধরনের কথা বলছেন। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এটা, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটাকেই আমরা বিএনপির কথা হিসেবে ধরে নিতে পারি তখন আইনমন্ত্রী, তার কথা একটু অন্যরকম মনে হচ্ছে। চলুন রাষ্ট্রপতিকে নিয়ে আজকে সারা দিন কি হলো সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি, যেখানে অনেকগুলো চমক রয়েছে। এবং সেই চমকের মধ্যে একটা কথা বোধহয় বোঝা যায় যে বিএনপি রাষ্ট্রপতির বিচারের ব্যাপারে যে দাবি, সেই দাবিতে বিন্দুমাত্র কর্ণপাত করছে না। রাষ্ট্রপতির বিচার চাওয়া নিয়ে যা কিছু হচ্ছে সেগুলো ভালো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। মানে গালাবাজি, মানে গালিগালাজ হচ্ছে, গলাবাজি হচ্ছে। ট্রাইব্যুনালে যাওয়া তো অধিকার, যে কেউ যেতে পারে, অভিযোগ দিতে পারে, যে কারো বিরুদ্ধে অভিযোগ দিতে পারে। অভিযোগের সত্য মিথ্যা এটা আদালত নির্ধারণ করবে, সেটা আদালতের ব্যাপার। কিন্তু তাই বলে আপনি ওপেন গালিবাজি করবেন? আমরা দেখলাম যে আজকে একজন জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধা ওপেনলি, মানে এমন কোনো অশ্লীল গালি নেই যেটা ভব্যতা সভ্যতার মধ্যে পড়ে না, সেরকম গালিগালাজ করছেন এবং ওপেন সংবাদ সম্মেলন করে। তার স্ক্রিনশটটা দেখে নিন। তিনি বলছেন যে আর্টিকেল মানে মোটামুটি তার উচ্চারিত কথার মধ্যে মোটামুটি সভ্যতার কাছাকাছি যদি কোনোটা আসার মানে একটু সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে সর্বোচ্চ ভালো। স্ক্রিনশটটা দেখুন। আর্টিকেল 51 চুপ্পুর পেছন দিয়ে ভরে দিমু, এটা হচ্ছে তার উচ্চারিত সব থেকে ভালো বাক্য, সব থেকে ভালো শব্দ সমষ্টিতে তৈরি বাক্য। তাহলে আপনি বুঝেন যে যেগুলো আমি উচ্চারণ করতে পারছি না, সেই শব্দ এবং সেই বাক্যগুলো কি ছিল। এই ঘটনা যখন হচ্ছে তখন আমরা এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের কথা দেখছি। আজকে ট্রাইব্যুনালে যাওয়া হয়েছে। ট্রাইব্যুনালে সাবেক একজন সেনা কর্মকর্তা, যে সেনা কর্মকর্তা আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে প্রচণ্ড আকারে বয়ান তৈরি করার চেষ্টা করেছেন বিভিন্ন সময়ে, তাকে আমরা ট্রাইব্যুনালে যেতে দেখেছি। এই চ্যানেলের এই মানে স্ক্রিনশটটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আমি নামটা বললাম না। এই ঘটনা যখন দেখছি তখন আমরা দুইটা স্পষ্ট ব্যাপার দেখছি। সেটা হচ্ছে যে শুধুমাত্র এই শাহাবুদ্দিন চুপ্পু না, সাবেক আরেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তার বিরুদ্ধে সহ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, গ্রেপ্তারের আবেদন। সেটা করতেই পারেন, এটা তো তার মানে যে ব্যক্তি কিংবা যে ব্যক্তি সমষ্টি করবেন সেটা তাদের অধিকার, এখানে তো বলার কিছু নেই। আদালত বিচার বিবেচনা করে দেখবেন যে সেটা বিচারযোগ্য কিনা কিংবা আমলে নেয়ার মতো কিনা। আবার বাংলাদেশ ব্যাংকের মানে ব্যাপারে যে খবরটা গতকালকে আমরা আলোচনা করেছিলাম, সেই খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে নতুন যে চমক লাগানো খবর, এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগী রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক।
অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের এই কথাতে বিএনপি সরকারের স্পষ্ট অবস্থান আমরা বুঝতে পারছি। এই কথা যখন আমরা বলছি তখন আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন ধরনের কথা বলছেন, এমনটাও আমরা দেখছি। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, চ্যানেল আয়ের এই ফটোকার্ডটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে, তার বক্তব্যটা আছে এখানে, সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তার জন্য আইন অনুযায়ী সব সুবিধা পাবেন, 6 মাস এসএসএফ পাবেন, এছাড়া পুলিশের নিরাপত্তা পাবেন। আমরা তার সহযোগিতা পেয়েছি। তার গ্রেপ্তার ও অন্যান্য যে দাবি উঠেছে তা আমলে নেওয়ার মতো না। স্পষ্ট বলেছেন যে তার ব্যাপারে যে সকল দাবি করা হচ্ছে সেগুলো আমলে নেয়ার মতোই না। অর্থাৎ মানে তার অবস্থান এবং বিএনপির অবস্থান একেবারে ক্লিয়ার। সালাউদ্দিন আহমেদের বক্তব্যই যে বিএনপির বক্তব্য, এটা নতুন করে মানে নতুন কোনো সংজ্ঞা নির্ধারণ করে বোঝার প্রয়োজন নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে যখন এই কথা বলছি তখন আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে, সদ্য সাবেক রাষ্ট্রপতির বিচারের দাবি অবস্থান জানালেন আইনমন্ত্রী। এবং আইনমন্ত্রী যেটা বলছেন সেটা হচ্ছে যে শাহাবুদ্দিনের ব্যাপারে দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে, এমনটা বলেছেন আইনমন্ত্রী। অভিযোগের তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। অর্থাৎ সালাউদ্দিন আহমেদ যখন স্পষ্ট বলছেন যে এই বিচারের দাবি সহ অন্যান্য যে দাবি এগুলো আমলে নেয়ার মতোই না, অর্থাৎ বিএনপি কিংবা সালাউদ্দিন আহমেদ আমলেই নিচ্ছেন না, তখন আইনমন্ত্রী বলছেন এগুলো পর্যালোচনা করে তদন্ত করে দেখা হবে। তার মানে দুইজনের বক্তব্যের ধরন দুই রকম। এই দুই রকম বক্তব্যে আমরা একটু কনফিউজড হতেই পারি যে বিএনপির প্রকৃত বক্তব্যটা কে। তবে আমি ব্যক্তিগতভাবে খুবই কনফিডেন্ট বিএনপির বক্তব্য সালাউদ্দিন আহমেদ যেটা বলবেন সেটাই হওয়ার কথা। আইনমন্ত্রী বিএনপির কোনোভাবেই মুখপাত্র না, কিংবা আইনমন্ত্রী তরুণ, তিনি দলে নতুন এসেছেন, তার বিএনপির মানে মূল মেসেজটা তার মুখ থেকে আসবে এটা প্রত্যাশিত নয়। কিন্তু একটা দেশের এই বিচার ব্যবস্থার প্রধান তো তিনি, তার মন্ত্রণালয়ের অধীনেই সব কিছু। সুতরাং তার বক্তব্যটাকে আপনি আবার হেলাফেলা করতে পারেন না। তাহলে কি আমরা বুঝবো যে দুই মন্ত্রী দুই ধরনের কথা বলে একটা মোটামুটি ব্যাপারটাকে একটা মানে ভারসাম্যপূর্ণ জায়গায় আনতে চাইছেন? দর্শক, আপনার কাছে কি মনে হয় রাষ্ট্রপতির বিচারের ব্যাপারে কিংবা যে দাবিগুলো উঠেছে এবং যে কর্মকাণ্ডগুলো শুরু হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, সেগুলো কি বিএনপি আদৌ আমলে নেবে, নাকি ব্যাকডোরে এক ধরনের সমঝোতা হয়েই আছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে এই ভিডিওটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার ভিডিওগুলো দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্টস দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে আপনারা এই মুহূর্তে আজকে শনিবার, আপনারা যখন আমার এই ভিডিওটি দেখছেন ঠিক গতকাল শুক্রবারে একটি হাই ভোল্টেজ মিটিং হয়েছে জননেত্রী শেখ হাসিনার সাথে। তবে আপনারা তো বলতে পারেন যে শুক্রবারে এই মিটিংটি হয়েছে, সুতরাং শুক্রবারে কেন ভিডিওটি আপলোড করেনি? কারণ হচ্ছে শুক্রবারে আপনারা সারাদিন আমরা সকলে ব্যস্ত ছিলাম চুপ্পু আছে না গেছে এটার কারণে, যার কারণে দেখলাম মানুষের ইন্টারেস্ট ওইদিকে থাকবে। সুতরাং আমি চিন্তা করলাম শনিবার সকালবেলায় ভিডিওটা যাক, আপনারা সকলে দেখেন। তো অনেকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অলরেডি জেনে গেছেন, আমি মনে বলেছিলাম 8জন কমিশনার এবং 4জন আপনার চেয়ারম্যান দেখা করেছেন। সেটা হচ্ছে যে আপনার জেলা পরিষদের চেয়ারম্যানরা 4জন। তো এই 8জন যারা দেখা করেছেন, এটা এখন অনেকে বলতে পারেন যে ভাই এই 8জন দেখা করেছেন বা 12জন দেখা করেছেন, আপনি এগুলো বলে দিচ্ছেন, সকলের নাম বলে দিচ্ছেন, কে কোন এরিয়ার বলে দিচ্ছেন, ভাই কেন ভাই, এটা তো ক্ষতি হয়। তাদের উদ্দেশ্যে আমি বলি, আমার নেত্রীর সাথে যারা দেখা করেন তারাও যেমন চোর না, তাদের কথা বুক ফুলেয়া বললে সামান্যতম পাপ হবে না। আর যারা মনে করেন যে সব গোপন রাখতে হবে তাদের বলি, আপনারা গোপনেই থাকেন, কারণ আপনারা আন্ডারগ্রাউন্ডের লোক। আপনারা হচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি যে বিএনপির ভিতরে যেমন 20% জামাত আছে, আওয়ামী লীগের ভিতরেও এখনও 30% গুপ্ত জামাত রয়েছে, কিন্তু জামাতের ভিতরে কোনো আওয়ামী লীগ বিএনপি নেই। তো আপনারা হচ্ছেন সেই জাতীয় গুপ্তরা যারা খবরের জন্য অতিষ্ঠ রাখবেন, কিন্তু কোনো খবর সামনে এসে গেলে ভাই এটা তো গোপন রাখার কথা ছিল, এ সব বইলা দেন কেন ভাই, ওরে ভাই এটা বইলা দেন কেন ভাই, অমুকের নাম তুললেন কেন, এটা হচ্ছে যে আপনাদের ওই যে 10/10 থাকতে থাকতে আপনাদের মাথায় এরকম হয়ে গেছে। তাছাড়া যাক, বাদ দেন, যার যার চিন্তা তার তার।
ওই বিনাশকালে বুদ্ধি নাশ একটা কথা আছে, যে আপনাদের কাছে মনে হয় যেন কেউ কথা বললে বা ইয়ে করলে, আমরা কারা দেখা করেছে কারা কথা বলছে এটা বলছি, ওখানে কি কথা হয়েছে ভিতরে, কি কি গোপন কথা হয়েছে সেটা আমরা প্রকাশ করি না, যেটা আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে করে ওটা রেকর্ড করে ছেড়ে দেন তেমনি। তো আজকে চলুন, আজকে যারা যারা দেখা করেছে দেখেন, আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম নেত্রী যেদিন আপনার ঘোষণা দিয়েছেন যে নেত্রী ডিসেম্বরের মাঝে ফিরবেন, তার ঠিক 6 দিন পরে প্রথম একটা গ্রুপ দেখা করেছে, যেখানের মধ্যে আপনারা সকলে জানেন বিপ্লব বড়ুয়া, এস এম কি বলে আমাদের এই যে মন্ত্রী সাহেব, আম, সমরেজা ভাই, এরপরে ঝর্ণা বারৈ, এরপরে নানক সাহেবের মেয়ে, এ ধরনের আরো 8 জন দেখা করেছিলেন। আর আজকে দেখা করেছেন 12 জন। তো এটা ছিল যে আপনার ঢাকা দক্ষিণের 8 জন কমিশনার। 2 নং ওয়ার্ডের কমিশনার আনিসুর রহমান সরকার, আনিসুর রহমান সরকার বা আনিসুর রহমান, উনি কমিশনার ছিলেন দক্ষিণ গোরান ও খিলগাঁও এলাকার, খিলগাঁও থানা। এরপরে 10 নং ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, উনি হচ্ছেন যে মতিঝিল এজিবি কলোনি ফকিরাপুল এলাকা, মতিঝিল থানা। এরপরে 20 নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদুদ্দিন আহমেদ রতন বা ফরিদুদ্দিন, এলাকা হচ্ছে যে আপনার সেগুনবাগিচা, তোপখানা রোড, বঙ্গবন্ধু এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ সচিবালয় সংলগ্ন এলাকা, মানে শাহবাগ থানার উনি। 21 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান, এলাকা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, নীলক্ষেত ও রমনা এলাকা, শাহবাগ থানা। 24 নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ বা মোকাদ্দেস হোসেন জাহিদ, এলাকা শহীদনগর ও আমলিগোনা এলাকা, লালবাগ থানা। এবং 38 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইমতিয়াজ মান্নাফি, আহমেদ ইমতিয়াজ মান্নাফি অথবা গৌরব, যিনি গৌরব নামে পরিচয়, 38 নম্বর উনি। ওনার এলাকা হচ্ছে নবাবপুর রোড, কাপ্তান বাজার, বনগ্রা লেন, জেনিনগর রোড লেন এলাকা, ওয়ারি থানা। এরপরে 69 নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন আহমেদের এলাকা ডেমরা, কামারপাড়া ও ডেমরা ইউনিয়নের প্রাক্তন 1, 2 ও 4 নং ওয়ার্ডের। এই 8 জন কমিশনার দেখা করেছেন, সাথে যে 4 জন আপনার জেলা পরিষদের চেয়ারম্যান দেখা করেছেন। তাদের একজন হচ্ছে পিপলু, যশোর জেলা পরিষদ, নাসির, সিলেট জেলা পরিষদ, রোমান, শেরপুর, রাজশাহী, এবং মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী। ওনারা দেখা করেছেন নেত্রীর সাথে। এখন নেত্রীর সাথে দেখা করেছেন, তবে আজকের যে হাই ভোল্টেজ যে মিটিংটা, এটা কমিশনার এবং জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে নিয়ে এই মিটিংয়ে ওনাদেরকে সবাইকে একসাথে বসে সমন্বিত, ওনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছেন যে মনে হয়েছে যে ভাই একসময় যে গণভবনে যায় নেত্রীর সাথে যেভাবে থাকে ওই রকম জমজমাট নেত্রীর আবাসস্থল, নেত্রী যেখানে আছেন, হাই সিকিউরিটি হেভি জমজমাট, ওখানে যে কথা বলে এসেছেন। তবে ওনাদের কারোর সাথে পার্সোনালি 1 মিনিট করেও কথা বলেননি, সমন্বিত সকলকে একসাথে রেখে। যতটুকু জানতে পারলাম সেখান থেকে নেত্রীর যে কথাটা ছিল সেটা হচ্ছে যে সকলে প্রস্তুতি নিতে হবে, আমাদের সময় খুব সংকীর্ণ। নেত্রী হাসতে হাসতে নাকি বলেছেন যে নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন। তো নভেম্বর ডেডলাইন, ডিসেম্বর হেডলাইন, মানে ডিসেম্বরের সমস্ত পত্রিকায় হেডলাইন হয়ে যাবে নেত্রী দেশে। এটা নাকি হাসতে হাসতে উনি সবাইকে বললেন যে ডেডলাইন হেডলাইন সবাই তৈরি হও, সমন্বিত। তবে নেত্রী আবারও একটা কথা সুস্পষ্টভাবে প্রত্যেকটা নেতাকে বলেছেন, এই মুহূর্তে বিভাজন নয়, শুধু ঐক্যের দরকার। আর আমার তৃণমূলের কর্মী বাহিনী যারা প্রচণ্ড কষ্টে আছে, জেলে আছে, ভেতরে আছে, এদের সবার খোঁজ খবর প্রত্যেকটা নেতা নিতে হবে। কে কি করছেন না করছেন আমার কাছে লিস্ট আছে, ওখানে কিছু কিছু কমিশনার বলছিলেন যে আমি খবর নিচ্ছি বা খবর নিচ্ছি, জেল থেকে পাঠাচ্ছি, উনি নাকি সরাসরি অনেককে বলেছেন যে আপনি কিছুই করছেনও না, আপনার যতটুকু করার করছেন না বলতে আপনার যতটুকু করার সক্ষমতা আপনি তার 10 ভাগের 1 ভাগও করছেন না। নেত্রী সবাইকে বলছে যে আপনি 100% করেন, আপনারা করেন, করতে যাইয়া যদি এর ভিতরেও যদি সক্ষমতা তো আর সকলের 100% নাই, যেমন ধরেন আমি 10 কেজি তুলতে পারবো, তাই বলে আমার পক্ষে 15 কেজি তোলা সম্ভব না, তো ওই রকমই অবস্থা যে নেত্রী বলছে বাকিটা আমি দেখব। তবে আমার কোনো তৃণমূল কর্মী আমার কোনো কর্মী মানে 3-4 বলছে যে ওদের কষ্ট আমার সহ্য হয় না, আর ওদের কষ্ট দেখেই আমি, আমার গলায় ওরা রশি ঝুলাবে বলার পরেও আমি
দেশে ঢুকছি শুধুমাত্র আমার তৃণমূলের কর্মী এবং আমার দেশের আম জনগণ, ওদেরকে দেখার জন্য, যে ওদের বিপদে ওদের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং বুঝতেই পারেন এই মিটিংয়ে এরপরে নেতে ভেতরে আরও অনেক নির্দেশনা দিয়েছেন, সকলকে প্রস্তুতি নিতে বলেছেন, আরও অনেক কিছু হয়েছে, ওগুলো আসলে ফাইনালি বলা হয়তো যাবে না বা বলার ইচ্ছাও নেই। কিন্তু নেত্রী তৃণমূলের উদ্দেশ্যে যা বলেছেন সেটাই বললাম, এবং যারা দেখা করেছেন কমিশনার, ওনাদের নামও আপনাদেরকে বলে দিলাম, এরিয়া ওয়ার্ড সহ বলে দিলাম। এর ভিতরে যদি কেউ যদি ভাইগা যায়, পালায়া যায়, সেটা হচ্ছে অন্য কথা। তবে আমাদের যারা, আমরা যারা সমর্থক, এই পার্টির সমর্থক, নেতা কর্মী, নেতারা তো ভাই নেতা, আর আমরা তো কিছুই না, আমরা একজন সমর্থক। তাই বললো যে আমাদের মধ্যে ভালো খারাপ যেমন আছে, তার মধ্যে হয়তো আমরা 90% যারা আছি, 90% ওরা শেখ হাসিনার জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করি না, এবং আমরা বিশ্বাস রাখি যে নেত্রী ঠিকই ফিরবেন, উনি যখন বলেছেন, উনি যেটা বলেন সেটা করেন। আর 10% 50-50 চান্স, তারা মনে হয় না, মনে হয়, মনে হয় না, মনে হয়, এই ধরনের লোক যারা আছে তাদের থেকে একটু দূরে থাকেন। আর ওই যে সব নিউজ, সব খবর, যে আরে না, একটা জিনিস শুধু বুঝে রাখেন, এই নিউজগুলো যত বেশি সরকারের ভেতরে যায় তত বেশি সরকার নড়ে ওঠে। নেত্রী যখন এর আগে বলেছিলেন আমি আসবো, তোমরা টেনশন করো না, কারো কোনো টেনশন ছিল না। যেই বলছেন ডিসেম্বর আসবে, ওই আমার ভাইয়া ছাইয়া কাইয়াদের বিচি কিন্তু কান্দে উঠে গেছে। আর এই যে গতবারের হাই মিটিং আর আজকের হাই ভোল্টেজ মিটিংয়ের পরে আগামী 2-4 দিনের ভিতরে যদি উত্তর কথা বল, উত্তরের কেউ যায়, দক্ষিণের আরও যায়, তারপরে ঢাকার বাহিরের কমিশনাররা যায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চেয়ারম্যানরা যায়, তখন অবস্থাটাই সরকারের কি হবে দেখেন। আর এরা যখন নেত্রীর সাথে কথা বলে, তখন এরা আসলে উৎসাহ পায়, উৎসাহ পায়, দেশের ভিতরে এরা তখন কথা বলতে পারে। আর নেত্রী এখন যেটা চাচ্ছে, আমাদের সকলকে, গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে আমাদেরকে মিশে যাওয়ার একটা নির্দেশনা আছে, মিশে যান এবং বুঝান এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস নাই, তেল নাই, একটা একাকার অবস্থা, এই জিনিসগুলো শুধুমাত্র মানুষকে বোঝানোর জন্য যে অবস্থাটা কি চলছে। আপনাকে বলতে হবে না আপনার আওয়ামী লীগ সমর্থক, আপনি শুধু সমালোচনা করেন, চায়ের দোকানে বৈশা সমালোচনা করেন, আয় হায় রে আজকে টমেটো কিনতে গেছিলাম, টমেটোর এত দাম, আরে ভাই আমি বাঁচুম কেমনে। শুধু এই কথাগুলো তোলেন মানুষের কাছে, আপনি 3 অক্ষর তুলবেন, এবার দেখবেন যে 100 জন এটা কথা কইতেছে। চায়ের দোকানে যায় ফোনে কথা বলতে বলতে এটা তুলতে পারেন, ওই বিড়ির দোকানে বিড়ি টানতে টানতে কথাটা তুলতে পারেন, রাস্তার উপরে খাড়াইয়া রিক্সার মধ্যে বইয়াও রিক্সাওয়ালার লগে আলোচনা করতে পারেন। এর জন্য আপনারা আমি আওয়ামী লীগ কর্মী, এই দেখেন শেখ হাসিনা, না না না, ওগুলো কিচ্ছু বলার দরকার নাই, শুধু কাহিনী তুলে দেন এদের মাথায়, এদের মাথায় ধরবে, সেটাই হবে। এই ছিল আজকের এই হাই ভোল্টেজ বৈঠকের যারা গিয়েছেন তাদের নাম এবং জানিয়েছি। বাকি আস্তে আস্তে যত খবরই আসবে আস্তে আস্তে আপনাদেরকে দিতে থাকবো। আর যে খবরগুলো আসলে দেওয়ার মতো না, ওগুলো দেব না, আর যেগুলো দেওয়ার মতন সেগুলোই দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।